রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো সুন্দরভাবে বসবাস করতেছো বাবা মার সাথে, পরিবারের সাথে। আমাদের এই মহামারী, সারা বিশ্বের যে মহামারী শুরু একটা অবস্থা আমরা বিরাজ করছি, সেই অবস্থানে তোমাদের সাথে সরাসরি আমরা ক্লাস নিতে পারছি না। এটা আমাদের খুবই কষ্ট হচ্ছে, আমরা কষ্ট বোধ করছি। আমরা শিক্ষক, কিন্তু বাসায় বসে আসলে আমরা কর্মস্থলে এসে তোমাদেরকে পাচ্ছি না, এটা খুবই কষ্ট হচ্ছে। তবে যাই হোক, তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো, আমরা দোয়া করি যেন তাড়াতাড়ি অবস্থান থেকে আমরা পরিত্রাণ পাই। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যের প্রতি সবাই যত্ন নিয়ে সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অন্যান্য দিনের মতো বিদ্যালয় কর্তৃক আয়োজিত যে আমাদের অনলাইন ক্লাস, সেই রুটিন অনুযায়ী এখন ষষ্ঠ শ্রেণী আমরা গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা এদিকে মনোযোগ দিবে। ভগ্নাংশ, দেখো ভগ্নাংশ নিয়ে আলোচনাটা আমরা আগে কিছু করেছি, কিছু আলোচনা হয়েছে আগে। তারপরে এটা নিয়ে আমরা লক্ষ্য করি যে তোমরা অনেক সময় একটু বিভ্রান্তিতে ভুগো, যে এই ভগ্নাংশ ধরো প্রকারভেদ আছে, ভগ্নাংশর সংজ্ঞা আছে, তারপরে ভগ্নাংশের গুণ ভাগ, ভগ্নাংশের গসাগু লসাগু, এবং এগুলি ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান এইগুলি করা হয়। এখন দেখো তোমাদের পাঠ্য বইয়ের যে আলোচনা আছে আমি সেটা পরিষ্কার করে দিই। তোমরা বইটা তোমাদের কাছে নিয়ে তোমরা বসবে, অসুবিধা নাই। দেখো 24 পৃষ্ঠায় ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের গুণ 1.14 আছে, 1.15 অর্থাৎ ভগ্নাংশের ভাগ, তা এগুলি আছে। এখন তার আগে দেখো আমি এখানে লিখেছি ভগ্নাংশ। এখন তোমাদেরকে যদি বলা হয় যে ভগ্নাংশ কি, এর সঠিক সংজ্ঞাটি, যে সঠিক সংজ্ঞাটি হলো যে একটি বস্তুকে কয়েকটি অংশে সমানভাবে বিভক্ত করে তা থেকে কতগুলো অংশ নিয়ে আমরা যে এটা প্রকাশ করার একটা মাধ্যম অংশ নিব, তা প্রকাশ করার মাধ্যমই হলো ভগ্নাংশ। একটি বস্তুকে কয়েকটি সমান অংশে বিভক্ত করে তা থেকে আমরা কিছু অংশ নিয়ে আমরা যে কাজ করি, তখন এটা আসলে প্রকাশ করার মাধ্যমই হলো ভগ্নাংশ। যেমন ধরো একটা আলোচনায় আছে, ধরো 5-এর 1, এটা আমরা কি বলবো? এটা হলো আমি একটা বস্তুকে সমান 5 ভাগে আমি বিভক্ত করলাম, বিভক্ত করে সেখানে আমি একটা অংশ নিলাম। তাহলে একটা অংশ নিয়ে আমি কোনো একটা কাজ করব বা কোনো কিছু আমরা প্রকাশ করব ইত্যাদি। এটা আমরা লিখব কীভাবে? এইভাবে। বা একটা অংশকে আমি সমান ধরো 4 অংশে বিভক্ত করলাম, সেখান থেকে আমি 3 অংশ নিব। তার একটা বস্তুকে আমি 4টি সমান অংশে বিভক্ত করলাম, সেখান থেকে আমি 3টি অংশ নিব। সেটা কিভাবে প্রকাশ করব? এইভাবে। তাহলে এই যে একটা প্রকাশ করার মাধ্যম, এটাই হলো ভগ্নাংশ। এখন ভগ্নাংশে 2টি অংশ থাকে। তোমরা জানো যে ভগ্নাংশে 2টি অংশ থাকে, একটা উপরে থাকে আর একটা নিচে থাকে। আমি বস্তুটিকে সমান কয়টি ভাগে ভাগ করলাম? মনে করো 4টি ভাগে বা 5টি ভাগে। সে যত ভাগে ভাগ করব সেটা থাকবে নিচে। ওইখান থেকে আমি কয়টি অংশ নিয়ে আমি একটা কাজ করব সেটা থাকবে উপরে। তাহলে নিচে যে অংশটা থাকবে সেটাকে বলা হয় হর, আর উপরে যে অংশটা থাকবে সেটাকে বলা হবে লব। তাহলে এই হলো ভগ্নাংশ। যদিও এগুলি পুরনো আলোচনা, তারপরেও একটু মনে করা দরকার। এখন দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলি সম্পর্কে তোমরা পূর্বেই এগুলি জেনেছ, যদিও এটা প্রাথমিক স্তরের একটা আলোচনাও আছে। তোমরা যে 4র্থ শ্রেণী 5ম শ্রেণী ওইখানেও এইগুলি নিয়ে আলোচনা আছে। কাজেই তো এইগুলি এখানে আরেকটু বিস্তৃতি আছে 6ষ্ঠ শ্রেণীতে তোমাদের। ধরো এখানে ভগ্নাংশের গুণ আছে, ভাগ আছে, ভগ্নাংশের গসাগু লসাগু ইত্যাদি। তাহলে দেখো ভগ্নাংশের গুণ, তার আগে আমি একটু বলতে চাই যে ভগ্নাংশের প্রকারভেদ সম্পর্কে তোমাদের কতটুকু ধারণা আছে। ভগ্নাংশ তো আসলে প্রকৃতিগতভাবে ভগ্নাংশ 3 প্রকার। প্রকৃতিগতভাবে ভগ্নাংশ 3 প্রকার।
কি কি? একটা হলো ধরো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হলো মিশ্র ভগ্নাংশ। কি কি? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হলো মিশ্র ভগ্নাংশ। এখানে ধরো আমি লিখলাম 4/3, আমি আরেকটা অংশ লিখলাম, এখানে লিখলাম এটা, আরেকটা লিখলাম ধরো এটা। এখানে 3টি ভগ্নাংশ আমি কিন্তু লিখেছি। এটার নাম কি? এটা হবে প্রকৃত ভগ্নাংশ, এটা হলো প্রকৃত, আর এটা হলো অপ্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু প্রত্যেকটাই ভগ্নাংশ। আর এটা হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ যে ভগ্নাংশের হর বড় থাকবে, লব ছোট থাকবে। হর বড় থাকবে, লব তার তুলনায় অবশ্যই ছোট থাকবে, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের হর থাকবে ছোট আর লব থাকবে তার চেয়ে বড়, সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা থাকবে, একটা পূর্ণ সংখ্যা সাথে যুক্ত থাকে, পূর্ণ সংখ্যার সাথে যুক্ত যে ভগ্নাংশ সেটা হলো মিশ্র ভগ্নাংশ। ধরো এই যে 1 সমস্ত 2-এর 1 এটা আমরা উচ্চারণ করি, এখানে 1 হলো পূর্ণ সংখ্যা, তার সাথে কিন্তু একটা ভগ্নাংশ আছে 2-এর 1, তাহলে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশ যুক্ত থাকলে এই ধরনের ভগ্নাংশগুলিকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। এটা আরও আছে, ধরো এই যে এটাও আছে, ধরো এরকম এটাও কিন্তু মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের সামনে অবশ্যই একটা পূর্ণ সংখ্যা থাকবে। এখন দেখো, তবে একটা জিনিস মনে রাখবা যে মিশ্র ভগ্নাংশ কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশের রূপ। মিশ্র ভগ্নাংশটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশের রূপ। কিভাবে? ধরো এটাকে যদি আমি ভাঙাই, তাহলে নিয়মটা কি? পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করতে হবে, পূর্ণ সংখ্যা গুণন হর। এটাকে ভাঙানো নিয়ম হলো পূর্ণ সংখ্যাটা যা থাকবে, পূর্ণ সংখ্যা গুণন হর, তারপরে যোগ লব। এটাকে ভাঙানোর নিয়ম হলো পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব। তাহলে এটাকে যদি আমি ভাঙাই তখন কি হবে? তাহলে 1 গুণন হর কত? 1 গুণন হর, হর হলো 2, তারপরে যোগ লব হলো 1। আর নিচে কিন্তু অবশ্যই সংশ্লিষ্ট হর থাকবে। তাহলে নিচে সংশ্লিষ্ট হরটা কি? এখানে হরটা হলো 2। তাহলে কত হলো? 2 × 2 = 3, তাহলে 3/2। দেখো 3/2 এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটা অর্থাৎ মিশ্র ভগ্নাংশকে আমরা ভাঙালে তখন আমরা একটা অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ পাই, কখনোই প্রকৃত ভগ্নাংশ পাবো না। আর এটাকে যদি ভাঙাও তাহলে 4 × 7, তাহলে 4 × 7 = 28 আর 2 = 30, তাহলে উপরে কি হলো? 30 আর নিচে হলো 7, তাহলে এটা কি? অপ্রকৃত ভগ্নাংশ। তোমরা দেখবা যে যত প্রকারের মিশ্র ভগ্নাংশ আছে সব কিছু ভাঙিয়ে দেখবা যে এটা অপ্রকৃত ভগ্নাংশেরই রূপ। এই জিনিসটা মনে রাখবা, তোমাদের অনেক সময় কাজে লাগবে। এখন দেখো আমরা ভগ্নাংশের তোমাদের পাঠ্য বইয়ের উল্লেখিত প্রকারভেদ 3 প্রকার ভগ্নাংশ সম্পর্কে আমরা একটু স্মরণ করলাম। তারপরে এখানে আছে তোমাদের ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণ তোমাদের অনুশীলনীতে আছে, দেখো 1.5 অনুশীলনী। এখন তোমাদের সাথে সরাসরি ক্লাস হলে হয়তো আমরা প্রত্যেকটা অনুশীলনীর প্রায় প্রত্যেকটা সমস্যা নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু আসলে সেটাও তো দূর সম্ভব হচ্ছে না। তবে আমরা মূল বিষয়গুলো কি এগুলি তোমাদের জানা দরকার। যেমন ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয়। ভগ্নাংশের গুণ ধরো আমি এখানে লিখি ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণ এখানে দেখো দুইটা ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয়। ধরো এটা আছে, এর সাথে আছে আরেকটা ভগ্নাংশ, এটা হলো মিশ্র ভগ্নাংশ, এটা হলো প্রকৃত ভগ্নাংশ, আর সাথে আছে একটা মিশ্র। যে কোনো ভগ্নাংশ থাকতে পারে, সেটা গুণ কিভাবে করতে হয় এটা লিখবা। প্রথমে তোমার এই মিশ্র ভগ্নাংশটাকে আগে সাজিয়ে নিতে হবে। অপ্রকৃত ভগ্নাংশ তুমি বানাও, কত হবে? 12 × 24 আর 11 কত? 24 আর 11 35, আর এখানে হবে 12। তাহলে এখন তুমি মাঝখানে যেহেতু গুণন চিহ্ন আছে, এটা তুমি কাটাকাটি করবা। ধরো এইটার সাথে এটা পুরোপুরি মিলে গেছে, কাটা। আর এটার সাথে সাধারণ গুণনীয়ক চিন্তা করলে তোমার
সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক কত? সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক দিয়ে কাটাকাটি করতে পারলে তোমার সবচেয়ে সহজ হয়। ধরো 3, এটা তো 3 দ্বারা ধরো 9 অবিভাজ্য, 12 অবিভাজ্য। তাহলে আমরা এখানে কাটাকাটি 3 4 12, 3 3 9। তাহলে কত পেলাম ফল? এটা 4-এর 3। তাহলে 4-এর 3 আমরা পেলাম। এটা এভাবে ভগ্নাংশের গুণ তোমার বইয়ে আছে, যে 1 নম্বরে দেখো অনেকগুলো গুণনের কথা বলা আছে। তো যেগুলো মিশ্র আকারে আছে সেগুলিকে তুমি আগে ভেঙে নিবা, ভেঙে নিয়ে ওইভাবে অপ্রকৃত বানিয়ে নিবা, তারপরে ওটার সাথে এইভাবে কাটাকাটি করবা, লব আর হরের সাথে এইভাবে কোনাকুনিভাবে কাটাকাটি, বা এমনি এমনিও যদি যায়, এমনি এমনিও যদি যায় তাও হবে। যেভাবে তোমার সুবিধা সেভাবে কাটাকাটি করে একটা ফল পাওয়া যাবে, সেটা হলো ভগ্নাংশের গুণ। এখন দেখো ভগ্নাংশের ভাগ। ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয় সেটা একটু মনে করে দিই, যদিও এগুলো পুরানো বিষয়। ভগ্নাংশের ভাগ দেখো, ভাগ এখানে 3 সমস্ত 12-র 5 ভাগ 2 সমস্ত 8-এর 3, এটা। তাহলে এখানে এটা কি হবে? প্রথমে আমি বলছি যে মিশ্র ভগ্নাংশকে আগে তোমরা অপ্রকৃত ভগ্নাংশ রূপে এখানে করে নাও। তাহলে 3 12 36 আর 5 কত? 41। আর নিচে হর যেটা থাকবে সেটা তো থাকবেই, 8 2 16 আর 3 19, আর এখানেও এটা থাকবে। তারপরে দেখো এই ভাগ চিহ্নটাকে তোমার বিপরীত করতে হবে। ভাগ কোন প্রক্রিয়া? এগুলো হলো প্রক্রিয়া চিহ্ন। ভাগের বিপরীত হলো গুণ। তাহলে এটা গুণ করলে তোমার ডান পাশে যে ভগ্নাংশটা থাকে সেটার আকৃতি পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন কীরকম? যে এখানে হর যেটা আছে সেটা উপরে যাবে, লব হয়ে যাবে, আর লব যেটা আছে সেটা নিচে যাবে, অর্থাৎ হর হয়ে যাবে। এটা সব সময়ের জন্য মনে রাখবা যে যখন ভাগ হলো গুণের বিপরীত প্রক্রিয়া, এটা এভাবে সাজিয়ে নিতে হবে। তারপরে কাটাকাটি করো, কার সাথে কার। ধরো এখানে একটা সাধারণ গুণনীয়ক আছে 12 আর 8-এর ভিতরে, 3 4 12, 4 2 8, আর 41 সেটা 19। এর ভিতরে কিন্তু চিন্তা করে দেখো একটু যে কোনো সাধারণ গুণনীয়ক এখানে নেই। কোনো সাধারণ গুণনীয়ক কিন্তু আছে এখানে? কোনো সাধারণ গুণনীয়ক 41 আর 19 এই দুইটাই কিন্তু এক হিসেবে মৌলিক সংখ্যা, কিন্তু এর ভিতরে কোনো ওরকম এক ব্যতীত, এক দিয়ে তোর কাটাকাটি করা যায় না, এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? আর কারোর সাথে কারো কোনো কাটাকাটি যায় না। তখন এই উপরে যে সংখ্যাগুলি থাকবে সে লবগুলোর সাথে লবের গুণ হবে, হরের সাথে হরের গুণ হবে। তাহলে 41-এর সাথে 2 গুণ করলে আমরা পাবো 82, আর 3-এর সাথে 19 গুণ করলে পাবো 57। তাহলে এটাই হলো, এটা কিন্তু একটা প্রকৃত না অপ্রকৃত? অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা ভাগ দিলে আমরা এটা মিশ্র ভগ্নাংশ করে নিব, মিশ্র ভগ্নাংশ করা যাবে। তাহলে মিশ্র ভগ্নাংশ যদি প্রকাশ করো তাহলে কি হবে? দেখো ভাগটা করে নাও, 57 আর হলো 82। অবশ্যই বেশি 2 বার গেলে 100-র উপরে চলে যায়, দেখো একবার। তাহলে 57, তাহলে 12 থেকে 7 গেলে থাকলো 5, এখানে থাকলো 6, 8 থেকে 6 গেলে 2। তাহলে কত হলো? 1 সমস্ত 57 ভাগের 25। তাহলে আমরা পেলাম 1 সমস্ত 57 ভাগের 25। এটাই উত্তর। এটা হলো ভাগ প্রক্রিয়া, ভগ্নাংশের ভাগ। আশা করি বুঝতে পেরেছ। আমরা এই কিছু পুনরালোচনামূলক বিষয়গুলি, তারপরে তোমার বই আছে ধরো ভগ্নাংশের গসাগু লসাগু। ভগ্নাংশের গসাগু লসাগু কিভাবে, এটা তোমাদের জানা দরকার। ভগ্নাংশের গসাগু ও লসাগু, ভগ্নাংশের গসাগু গসাগু আগে গসাগু সম্পর্কে জানো। ভগ্নাংশের গসাগু হলো, সূত্রটা তোমাকে জানতে হবে কিভাবে ভগ্নাংশের গসাগু নির্ণয় করা যায়। ভগ্নাংশের কতগুলো ভগ্নাংশ থাকে? একাধিক। একটা ভগ্নাংশ নিয়ে কিন্তু গসাগু ও লসাগু হয় না। তোমাদের 2 বা ততোধিক ভগ্নাংশের গসাগু ও লসাগু, 2 বা ততোধিক ভগ্নাংশের গসাগু লসাগু কিভাবে দেখা। এখানে তোমার সূত্রটা আগে জানো যে ভগ্নাংশের গসাগু সমান সমান, গসাগু সমান হলো লবগুলোর গসাগু, লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু। এটা
তোমার এই সূত্রটাকে জানতে হবে, যে সূত্রটা কি, যে ভগ্নাংশের হরগুলোর উপরে লিখবা লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু। তাহলে কতগুলো ভগ্নাংশ আমি লিখি, দেখো 8, দেখো এখানে উদাহরণস্বরূপ দেখো, ধরো 8 একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা, যদিও পূর্ণ সংখ্যা থাকতে পারে। তারপরে এটা, এখানে কয়টি ভগ্নাংশ আছে? 8, 2 সমস্ত 5-এর 2, আর হলো 5-এর 8 একটা ভগ্নাংশ। এখানে দেখো আগে এইগুলির এই তিনটে ভগ্নাংশ আছে এখানে। এই তিনটে ভগ্নাংশের আমরা গসাগু বের করব। গসাগু বের করব প্রথমে, এর গসাগু নির্ণয়। তাহলে এর গসাগু নির্ণয় করতে গেলে তাহলে এগুলোকে প্রথমে আগে এর সমস্ত ভাঙে নাও, 5 2 10 আর 2 12, আর এখানে এটা আর এটা। এখানে দেখো এই ভগ্নাংশটা আমরা একটু পরিবর্তনই করে দিই, 5-এর 3 বা আমরা যাই কিছু দেই না কেন, এখানে 4 দিলাম, 8 না দিয়ে এখানে আমরা 4 দিয়ে দিলাম। তাহলে ভগ্নাংশগুলো কি হলো? 8, 5-এর 4। এখানে এটা পূর্ণ সংখ্যা, তবু এটাকে যদি আমরা ভগ্নাংশ রূপে চিন্তা করি, তাহলে আমরা হর এখানে কি চিন্তা করব? মনে মনে কিন্তু একটা 1 আছে নিচে। প্রত্যেক পূর্ণ সংখ্যাকে যদি আমরা ভগ্নাংশ কল্পনা করি, কল্পনা করতে তো অসুবিধা নাই, কল্পনা করি, তাহলে যদি জিজ্ঞেস করা হয় তাহলে পূর্ণ সংখ্যার, তো পূর্ণ সংখ্যায় তার হর কি হবে? হর অবশ্যই 1 হবে, 1 কল্পনা করতে হবে। আর এটা তাহলে পূর্ণ সংখ্যা, আর এটা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত, উপরে যেহেতু লব বড় হর ছোট, তাহলে এটা অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ। আর এটা যেহেতু 4 নিচে 5, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। এখন আমার সূত্রে কি আছে? লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু। তাহলে এখানে দেখবা, এখানে লব কি কি? 8, 12 এবং 4, এর গসাগু সমান সমান কত হবে? তুমি যদি সরাসরি এইভাবে বুঝতে না পারো, তুমি আলাদাভাবে গসাগু করে নিবা, তাহলেই, যেমন ধরো 8, 12, 4। তাহলে এখানে সাধারণ সর্বোচ্চ গুণনীয়ক কত? সাধারণ সর্বোচ্চ গুণনীয়ক তোমাকে চিন্তা করতে হবে, যে 8 আছে, 12 আছে, 4 আছে, তাহলে কমপক্ষে সর্বোচ্চ গুণ, তুমি যদি 2 থেকে শুরু করো, তাহলে 2 হলো সর্বনিম্ন, 2 একটা গুণনীয়ক যা সবগুলোর মধ্যেই আছে, অথবা তার পরে 3 তো হবেই না, 4 সর্বোচ্চ গুণনীয়ক চিন্তা করো যে 4। তাহলে এখানে 2 দিয়ে যদি চিন্তা করো, প্রথমে 2 দিয়ে নিতে পারো, আমি সর্বোচ্চটাই চিন্তা করি, 4 2 8, 3 4 12, 4 1 4। এখানে ভিন্ন সংখ্যা আসলো, কাজেই কিন্তু 4 দ্বারা কিন্তু প্রত্যেকটা সংখ্যায় বিভাজ্য। তাহলে 4 হলো সর্বোচ্চ গুণনীয়ক, তাহলে এই 4ই হলো গসাগু। তাহলে এটাই হলো গসাগু। তারপরে হর কি আছে? 1, 5, এবং আমি যা আছে তাই লিখতেছি, যদিও 5 2 বার, তবু অসুবিধা না, আমি লিখতেছি। এত এর লসাগু, তাহলে 1 5 5, এর লসাগু অবশ্যই কত হবে? লসাগু অবশ্যই 1 5 5, লসাগু হবে 5। তাহলে দেখো, সুতরাং ভগ্নাংশগুলোর এনে লিখবা, ভগ্নাংশগুলোর গসাগু সমান এই সূত্র অনুযায়ী, তাহলে লবগুলোর গসাগু, তাহলে লবগুলোর গসাগু আমরা কি পেলাম? 4, আর হরগুলোর লসাগু কি পেলাম? 5। এই হলো ভগ্নাংশগুলোর যে কোনো কত 2 বা ততোধিক ভগ্নাংশের গসাগু যদি নির্ণয় করতে বলা হয়, তোমরা এই সূত্রটা মনে রাখবা, তারপরে ভগ্নাংশগুলো লিখবা, লিখে তারপরে ভগ্নাংশগুলোর হরগুলোর গসাগু বের করবা, লবগুলোর গসাগু বের করবা, হরগুলোর লসাগু বের করবা, বের করে তারপর সূত্র অনুযায়ী লিখে দিবা, তাহলে ভগ্নাংশগুলোর গসাগু বের হয়ে গেল। এখন দেখো লসাগু কিভাবে নির্ণয় করে। লসাগু আমি এখানে সুবিধাজনকভাবে লিখে দিলাম। দেখো, সব কিছু শুধু সূত্রটাই পার্থক্য, লবগুলোর লসাগু আর হরগুলোর
গসাগু, লবগুলোর লসাগু, ভগ্নাংশের লসাগু সমান সমান, ভগ্নাংশের লসাগু সমান সমান লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু, মানে তার বিপরীত প্রক্রিয়া। এইগুলি যদি এই তিনটে ভগ্নাংশে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের এখানে লবগুলোর এখানে বের করতে হবে লসাগু, লবগুলোর লসাগু বের করতে হবে, আর হরগুলোর গসাগু বের করতে হবে। এটুকুই শুধু পার্থক্য। দেখো, তোমরা শুধু নিয়মকানুনগুলো জেনে রাখো, তোমরা বাসায় বসে বসে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তাহলে লবগুলোর লসাগু, লসাগু কত হবে? অবশ্যই এখানে সংখ্যাগুলি চেঞ্জ হয়ে যাবে। তাহলে লবগুলোর লসাগু 8, 12, 4, এর লসাগু কত? এই দেখো এখানে ভাঙানো আছে। তাহলে লসাগু, তার লসাগু সমান 4 × 2 × 3, তাহলে কত হলো? 4 × 2 = 8, 3 × 8 = 24, তাহলে এটা হবে 24। আর হরগুলোর গসাগু 1, 5, 5, এর ভিতরে সাধারণ গুণনীয়ক কত? সাধারণ গুণনীয়ক কিন্তু নিতে হবে। তুমি যদি 5, 5, দুইটা 5-এর মধ্যে একটা নিলেও ছিল, কিন্তু এখানে 1 আছে, এটা সহ ধরতে হবে। কাজে কমপক্ষে কোন সংখ্যা দ্বারা 3টা সংখ্যায় নিঃশেষে বিভাজ্য, সেটাই হবে গসাগু। তাহলে 1-কে 1 দ্বারা ভাগ দিলে তো মিলবে, 5-কে 1 দ্বারা ভাগ দিলেও মিলবে, 5-কে 1 দ্বারা ভাগ দিলেও মিলবে। এটা এখানে গই লিখতে হবে, কিন্তু 1-কে 5 দ্বারা ভাগ দিলে কিন্তু মিলবে না। এজন্য এখানে সর্বনিম্ন যে গুণনীয়ক সেটা হলো, সবগুলির মধ্যে যে সাধারণ গুণনীয়ক হলো 1, তাহলে এটাই হলো তার গসাগু। তাহলে ভগ্নাংশগুলোর লসাগু কি হবে? লসাগু। তাহলে লসাগু দেখো, আমাদের সূত্রে কি আছে? লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু। তাহলে লবগুলোর লসাগু এখানে কত পেলাম? 24, আর হরগুলোর গসাগু কত? 1। এখানে একটা জিনিস লিখতে পারো যে 24-কে 1 দ্বারা নিচে যখন হর যখন 1 হবে, সেটা তুমি না লিখলেও চলে, শুধু উপরের সংখ্যাটা লিখে দিলেও চলে। তাহলে শুধু 24 এটা লেখা যাবে। কিন্তু সবসময় যে এখানে 1 আসবে তা নয়, যা আসবে এখানে হরগুলোর গসাগু যে সংখ্যাটা আসবে সেই সংখ্যায় এখানে লিখতে হবে। এখানে যে 1 আসছে, এখানে আমি 1 লিখছি, অন্য কিছু আসতে পারে, অন্য কিছু এখানে লিখতে হবে। তো এই হলো ভগ্নাংশের লসাগু। নিয়ম কারণটা তোমরা মনে রাখবে। তাহলে যে কোনো বিভিন্ন প্রকারের ভগ্নাংশ তোমার বইয়ে আছে, 1 নম্বর 2 নম্বর, দেখো 4 নম্বর 5 নম্বর গসাগু নির্ণয় করে, লসাগু নির্ণয় করে, এগুলি আছে, সবগুলি এই নিয়ম মেনটেন করে তোমরা করে ফেলতে পারবে বাসায় প্র্যাকটিস করে রীতিমতো। এখন দেখো, আমরা আরেকটা প্রক্রিয়ায় আমরা যাব, ভগ্নাংশের সরলীকরণ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভগ্নাংশের সরলীকরণ। ভগ্নাংশের সরলীকরণ দেখো, তোমার বইয়ে আমি বলতেছি যে অনুশীলনী 1.5-এর 10 থেকে 15 পর্যন্ত এগুলি কিন্তু ভগ্নাংশের সরলীকরণ। এখনও অঙ্কগুলো, এই গাণিতিক সমস্যাগুলো তোমরা বাসায় বসে বসে অবশ্যই প্র্যাকটিস অনেকেই করেই ফেলছো, বা অনেকেই করতে পারো না, হয়তো চেষ্টা করতেছো যে কীভাবে করবো, বা স্কুল খোলা থাকলে হয়তো ক্লাসে একটু স্যারেরা দেখাই দিত, আমরা করতাম। কিন্তু আমরা আসলে সেই প্রক্রিয়ায় কিন্তু এখানে এই কাজগুলো শুরু করেছি, যে আমরা যতটুকু সম্ভব এখানে দেখাই দিব। তোমরা বই পুস্তক খাতাপত্র নিয়ে এইগুলি ফলো করবে, তোমরা প্র্যাকটিস করবে, তোমার বইয়ে উদাহরণের জিনিসগুলি আলোচনা করা আছে, আমরা এখানে যতটুকু সম্ভব করতেছি। তাহলে তোমাদের অনেকটাই এই অবস্থাটা কাটিয়ে উঠবে আশা করি। এখানে দেখো, ভগ্নাংশের সরলীকরণ কতগুলো ধাপ আছে। সরলীকরণে যে কাজগুলো ক্রমানুসারে করা হয়, এখানে ক্রমানুসারে কতগুলো